কয়েকটা জিনিস মনে রাখা দরকার। একটা হলো যে দ্বিতীয় দফা আলোচনা আজকে শুরু হবে রাশিয়ার আর ইউক্রেনের। যেহেতু দ্বিতীয় দফা আলোচনা, তাতে কিছুটা মনে হয় প্রোগ্রেস কিছুটা হওয়ার কথা, না হলে কেন দ্বিতীয়বার আলোচনায় হচ্ছে। দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে ইউক্রেন এবং রাশিয়া যেভাবেই হোক না কেন, তারা কিন্তু আজীবন একসাথে থাকতেই হবে, সেটা কোনো উপায় নেই। প্রতিবেশী, হ্যাঁ প্রতিবেশী, অন্যরা খুব হয়তো দিচ্ছে, মানে কেউ হয়তো কি বলা হয় মদদ দিচ্ছে আগুনটা যেন আরো বড় হোক, কেউ যেন হয়তো আরো আগুনটা নিভাতে চাচ্ছে, তা হতে পারে, কিন্তু তারা মুখ্য না। মুখ্যটা আসলে কিন্তু ইউক্রেনিয়ানস এবং রাশিয়ানস। যতই মদদ দেখ না, যেই দেখ না কেন, আমরা জানি যে শেষ বিচারে যারা লড়াই করবে, এবং যেহেতু তারা প্রতিবেশী, তাতে বোঝা যাচ্ছে এটা যদি হতো যে অনেক দূর দেশ থেকে গেছে, তাহলে আমরা সহজেই একটা কতগুলো সিদ্ধান্তে আসতে পারতাম। কিন্তু এখানে একজন আরেকজনকে ভালো করেই জানে। তারপরে আবার 30% ইউক্রেনের মানুষ আবার রাশিয়ান ভাষা কথা বলে। এমনিতেই ইউক্রেনিয়ান সবাই আমি মনে করি রাশিয়ান ভাষা জানে এবং কথা বলে, কিন্তু রাশিয়ান ভাষা যদি বলি একেবারে, তাহলে 30% এমনিতেই আছে যারা এই জেলেনস্কির সাথে এমনিতেই নাই। তো সেই হিসাবে সমস্যাটা ইউক্রেন এবং রাশিয়ানদের, এবং আমি মনে করি তারাই থামাবে। যেখানে সমস্যাটা শুরু হয়েছে দুটো ভাবে আমি মনে হয় দেখা যায়। একটা হলো নেটোর সম্প্রসারণ, সেটা একটা বড় একটা বিষয় ছিল, কারণ নেটো মাত্র 12টা সদস্য ছিল যখন হয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর যদিও এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল যে নেটো মেম্বারশিপ বাড়াবে না, কিন্তু সেই কথা পশ্চিমা দেশ রাখেনি। সেটাও অবাক হওয়ার কারণ নেই এনিওয়ে। কিন্তু কথা হচ্ছে যে 12টা থেকে 30টা হয়েছে। এখন 30টা হতে হতে একেবারে বর্ডার এর কাছে এসে গেছে। আমরা আগেও দেখেছি, জর্জিয়ার ব্যাপারেও দেখেছি যে রাশিয়া রাজি হয়নি, এবং সেই হিসেবে জর্জিয়ার বেশ তার উপর একটা বলতে গেলে বড় আকারে ক্ষতি হয়েছে। ইউক্রেনও ওই একই জিনিস করতে চেয়েছে, যে নেটোর সদস্য হওয়ার বিষয়টা, কিন্তু এর সাথে যেটা জড়িত সেটা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পাওয়াটা। তো আমরা জানি যিনি নির্বাচিত ছিলেন ভিক্টর ইয়ানুকোভিচ, তিনি ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করতে রাজি হননি, এবং সেই থেকে কিন্তু আন্দোলন শুরু হলো, এবং সেই থেকে সে রুশপন্থী বলে তাকে তাড়িয়ে দিল। আমেরিকাও বেশ সেখানে বলতে গেলে মদত দিল, যাই হোক। এবং সেই প্রসেসের অনেক ইসের পরে আমরা এই জেলেনস্কিকে পাচ্ছি। এখন কথা হচ্ছে ইউরোপিয়ান সদস্য আর নেটোর সদস্যের মধ্যে কতগুলো জায়গায় আবার মিল আছে, আবার অমিলও আছে। আমি মনে করি যে সেখানে একটা কম্প্রোমাইজের একটা স্পেস হয়তো আছে। অন্য কথায়, যদি নেটো না জয়েন করার বিষয়টা যদি একেবারে ঠিক করা হয়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা ঝামেলাটা আছে আবার, কেন সেখানে আবার নেটোর একটা ইনডাইরেক্ট সম্পর্ক থাকতে পারে। সেটা হলো, যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইনভেস্ট করে ইউক্রেনে, সেই ইনভেস্টমেন্টের আমরা জানি সিকিউরিটির একটা ব্যাপার আছে। যদি ওই ইনভেস্টমেন্ট কোনো একটা সিকিউরিটির ঝামেলায় পড়ে, তখন কে সিকিউরিটি দিবে? সেখানে যদি এক ধরনের, যেটা বোঝাই যাচ্ছে যে রাশিয়া কখনোই মেনে নেবে না নেটোর কোনো সিকিউরিটি ডোমেইন, বিশেষ করে ইউক্রেনে, সেই জায়গায় যদি ইউক্রেনবাসীরা যদি মনে করে যে এই ধরনের অবস্থার থেকে সেটা বেটার, কারণ যে অবস্থায় আছে, একটা জিনিস তারাও বুঝতে পেরেছে যে নেটো সরাসরি আসবে না, তারা অস্ত্র দিবে, তারা সবকিছু দিবে, কিন্তু নিজের শরীরে আসবে না। এখন নিজের শরীরে যদি না আসে, তাহলে এমনি 30% হলো রাশিয়ান, মানে সেটাই তো একটা বড় একটা সংখ্যা। তারপরে নেইবারিং কান্ট্রি, সেই জায়গায় ইউক্রেনদের এখন অনেকটা বলতে গেলে একটা সিদ্ধান্ত নিতে হবে যে যেহেতু প্রতিবেশী, সে কোনোভাবেই
প্রতিবেশীকে বাদ দিতে পারছে না, রাইটলি অর রংলি, সেই জায়গায় তারা কোনো একটা কম্প্রোমাইজে যাবে না। যার জন্য এই দ্বিতীয় মিটিং খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা হয়তো আরো কতগুলো হয়তো মিটিং দেখব, কিন্তু সেকেন্ড টাইম যখন আসলো, এবং এটাও বোঝা যাচ্ছে যে রাশিয়া কোনোভাবেই থামছে না। কারণ আমরা দেখছি, যা শুনছি মিডিয়ার মাধ্যমে, যে এখনো রীতিমতো যুদ্ধ চলে যাচ্ছে। সেই হিসাবে আমার মনে হয় আমাদের ওদিকে একটু নজর রাখা দরকার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।